সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। ডায়াবেটিস কিংবা থাইরয়েড এমন একটি রোগ যেটি বিশ্বব্যাপী বলছে মহামারী একটি ব্যাধি, এবং সারা দেশে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে ডায়াবেটিস কিংবা থাইরয়েডে আক্রান্ত কোনো রোগী নেই। প্রিয় দর্শক, এই রোগটির ভয়াবহতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়াবেটিসকে কিংবা থাইরয়েডকে বলা যেতে পারে একটি মহামারী ব্যাধি হিসেবে শনাক্ত করেছে। তবে ডায়াবেটিসের সাথে থাইরয়েড রোগটির আসলে বিশেষ সম্পৃক্ততা কোথায়? ডায়াবেটিস রোগ কিংবা থাইরয়েড রোগ একে অপরকে কিভাবে প্রভাবিত করতে পারে, এবং আপনার এই রোগ দুটোকে নিয়ন্ত্রণে রাখা কতটুকু জরুরি? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার শাহজাদা সেলিম, যিনি সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, ডায়াবেটিস এবং থাইরয়েড এই যে দুটো রোগ প্রত্যেকটি ঘরে ঘরে আক্রান্তের ঝুঁকিতে প্রত্যেকটি পরিবার রয়েছে, একটু জানতে চাই যে এই একটার অপরটার সঙ্গে বিশেষ কি কোনো সম্পৃক্ততা রয়েছে বা সংযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। খুব ভালো প্রশ্ন এটা, কিন্তু অনেক রুগী আমরা যারা প্রাত্যহিক রুগী দেখি অনেকে জানতে চান, কারণ অনেকেরই দুটোই আছে। আসলে যদি আমরা একদম গোড়া থেকে বলি, দুটোই কিন্তু হরমোনজনিত সমস্যা। থাইরয়েডের প্রধানতম রোগ যেটি হাইপোথাইরয়েডিজম, সেটি থাইরয়েড হরমোন ঘাটতির জন্য হয়েছে। ডায়াবেটিস হয়েছে ইনসুলিনের ঘাটতির জন্য। আরও কিছু কারণও আছে, ওখানেও কিন্তু কিছু কারণ আছে। কিন্তু একটি কি আরেকটিকে প্রভাবিত করে বিশ্বব্যাপী অনেক গবেষণা হয়েছে। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরাও একটি গবেষণা করেছি। দেখা গেছে যে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 2.58%, প্রায় 2.5 গুণের কাছাকাছি বেশি। তাহলে সম্পর্ক নাই বলা যাবে না, আবার ব্যাপক প্রভাবিত সম্পর্ক তা নয়। কিন্তু যেহেতু দুটোই হরমোনজনিত সমস্যা, দুটোই বাংলাদেশের কোটি কোটি মানুষের আছে, আমরা হয়তো ভাবি যে একটি কি আরেকটির জন্য হয়েছে, সেরকম ভাবা যাবে না তা নয়, কিন্তু খুব বেশি মানে জোরালোভাবে প্রমাণ করা একটু মুশকিল আছে। এখানে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, প্রায় 4 কোটির কাছাকাছি থাইরয়েডের রোগী, প্রধানত হাইপোথাইরয়েডিজমের রোগী, 2 কোটির কাছাকাছি ডায়াবেটিসের রোগী। এখন পৃথিবীতে ডায়াবেটিসের রোগীর সংখ্যায় আমরা কিন্তু 7ম প্রধান দেশ, কিন্তু থাইরয়েডের রোগীর সংখ্যা কিন্তু আমাদের কিন্তু অনেক উপরে। যদিও মানুষ বেশি নয় বলে এটি অত বেশি নয়, কিন্তু দেখুন আমাদের মোট জনসংখ্যার 25 থেকে 30% থাইরয়েডে আক্রান্ত। ডায়াবেটিস কিন্তু এত বেশি নয়। পৃথিবীতে আমরা এবং ইন্ডিয়া বাদ দিলে অন্য কোনো দেশে এত বেশি সংখ্যায় মানুষ কিন্তু থাইরয়েডের সমস্যায় আক্রান্ত নয়। কিন্তু একটা ইন দ্য লং রান একটি সমস্যা হচ্ছে, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের মধ্যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কিন্তু অনেক ক্ষেত্রে ভালো নয়। আচ্ছা। আবার যাদের হাইপারথাইরয়েডিজম আছে এই সময় কিন্তু আরও বেশি সমস্যা, যেমন হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। যারা হাইপারথাইরয়েডিজম রোজা করতে পারছে না, কারণ সুগার কমে যাচ্ছে। সুতরাং সমস্যা যদি আমরা কারণজনিত সমস্যা বলি, সেটি যদি নাও থাকে, চিকিৎসাজনিত অবস্থাতে কিন্তু দুটার মধ্যে একটি আরেকটা ব্যাপক প্রভাব রয়ে গেছে। একদম। কিন্তু স্যার, এই জায়গাটাতে একটা প্রশ্ন চলে আসে যে থাইরয়েড রোগটি কিন্তু শনাক্ত হচ্ছে না, কিন্তু আপনি বলছিলেন যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে প্রভাব কিংবা প্রকট দুটোই অত্যাধিক পরিমাণে বেশি থাইরয়েড রোগের ক্ষেত্রে। আসলে থাইরয়েড জিনিসটা কি, মানে এটার অবস্থান কোথায় আমাদের শরীরে, এই থাইরয়েড গ্রন্থির আসলে কাজ কি, এবং কেন আমরা বুঝে উঠতে পারছি না? বিশেষ করে কোনো উপসর্গ প্রকাশ পায় না? এটা খুব দারুণ একটি প্রশ্ন করেছেন, যে সমস্যাটা কিন্তু ওখানে, যে রোগটি ধরতে হবে, চিকিৎসা করতে হবে। আমরা অনেক দিন সময় পার করছি। এখন যদি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ বলি যে থাইরয়েড গ্রন্থি কি, হরমোন কি, এই গলার ঠিক সামনের দিকে নিচের দিকে প্রজাপতি আকৃতির দুই দিকে দুটা পাখার মতো থাকে, এরকম একটি গ্রন্থি থাকে। একদম স্বাভাবিক সুস্থ মানুষের বাইরে থেকে এটি দেখা যায় না। যখন এটি বড় হতে থাকে, কলগণ্ড বা ঘ্যাগ হয়, তখন শুধুমাত্র দেখা যায়। অথবা যদি কেউ অতিমাত্রায় ক্ষীণকায়া হন, খুব বেশি হালকা পাতলা হন, তার হয়তো দেখা দিতে পারে, অন্যথায় দেখা দেওয়ার কথা নয়। কিন্তু প্রেগনেন্সিতে অথবা যাদের বয়ঃসন্ধিকালে মেয়েদের প্রধানত কিছুটা দেখা যায়। এই গ্রন্থিটি আকারে অনেক বড় নয়, কিন্তু অতি প্রভাবশালী গ্রন্থি, কারণ ওর হরমোনটি হলো আমাদের শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণের প্রধান হরমোন। বৃদ্ধি শারীরিক বা মানসিক বলি দুটারই প্রধান হরমোন। কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই হরমোনটি অন্য গ্রন্থির হরমোনের উপর প্রভাব বিস্তার করে। তাহলে একজনের মাসিক ঠিক আছে কিনা, একজনের বাচ্চা হচ্ছে কিনা, বাচ্চা পেটে এসে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, বুদ্ধি বাড়ছে কিনা, দৈহিক বৃদ্ধি হচ্ছে কিনা, সব কিন্তু এই হরমোনের উপর নির্ভর করে। কিন্তু তাহলে আমরা কেন এত উদাসী থাকি? কারণ
কোনোভাবেই লক্ষণটি চট করে চোখে পড়ার মতো অবস্থায় আসে না। ও খুব ধীরে 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 বছরের পর বছর পার হয়ে যায়, তারপরে ও লক্ষণ দেখা দেয়। যেমন আমি যদি এই পৃথিবীর অন্যতম উন্নত দেশ যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানেও কিন্তু প্রায় 60% হাইপোথাইরয়েডিজমের রোগী অন্য কারণে চিকিৎসকের কাছে গিয়েছেন, তখন উনি সন্দেহবশত পরীক্ষা করেন এবং ধরা পড়ে রোগীটি। তাহলে বাংলাদেশের অবস্থা এর চেয়ে ভালো হওয়ার কোনো কারণ নেই, খারাপই হবে। তাহলে 65 বা 70% রোগী কিন্তু শনাক্তকৃত নয়, এমন অবস্থায় রয়ে গেছে বাংলাদেশে। এরা কখন আসছে? সন্তান হচ্ছেই না 5-7 বছর চেষ্টা করার পরে আসছেন। মেয়েটির হতে তার মানে যখন বন্ধ্যাত্ব ডেভেলপ করছে তখন গিয়ে শনাক্ত হচ্ছে যে দীর্ঘদিন ধরে তিনি থাইরয়েডজনিত সংক্রমণে আক্রান্ত। স্যার, প্রাথমিক অবস্থায় যেহেতু বোঝা যায় না, ডায়াবেটিসের ক্ষেত্রে বিষয়টি কি এমন যে আমরা প্রাথমিক অবস্থায় ধরতে পারছি না, কমপ্লিকেশন যখন অ্যারেজ করছে তখন গিয়ে ধরা পড়ছে? এটি আরও মারাত্মক অবস্থায় আছে। আমি বাংলাদেশি একটি গবেষণা, যেটি ব্রিটিশ মেডিকেল জার্নালে পাবলিশ হয়েছে, আপনি জানেন তো, একটা পৃথিবীর অন্যতম সেরা জার্নাল, মানে গবেষণাটি কত ভালো ছিল বোঝাবার জন্য বলছি। সেখানে দেখা গেছে যে 61.5% বাংলাদেশের মানুষ যাদের ডায়াবেটিস আছে, তিনি মনে করছে আসলে ডায়াবেটিস নেই। মানে 10 জনের 7 জনের ডায়াবেটিস নিয়েও ভাবছেন ডায়াবেটিস নেই। কখন ধরা পড়লো? হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, অথবা অপারেশন করার জন্য গেলে দেখালো RBS 30-35। বাচ্চা নেওয়া, তারাও আবার একই গ্রুপ। বাচ্চা নেওয়ার জন্য অনেক দিন ছোটাছুটি করার পরে দেখা গেলো 2 জনের 1 জনের অথবা 2 জনের এই ডায়াবেটিস রয়ে গেছে। ওনার খারাপ লাগে, ওজন কমে যাচ্ছে, কাজ করতে পারছেন না, টেস্ট করে দেখা গেলো ব্লাড সুগার অনেক বেশি। লাকিলি বাংলাদেশে টাইপ 1 ডায়াবেটিসের রোগীর সংখ্যা কম, না হলে কিন্তু অবস্থা আরও খারাপ হতো। অধিকাংশ টাইপ 2, এবং এটা বেশ কিছুদিন যদি কন্ট্রোল নাও থাকে চট করে খারাপ হয়ে যায় না। কিন্তু তারপরও আমরা যখন ডায়াবেটিসের রোগীর পারফেক্ট, মানে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চাই, সেটি করতে গেলে একটা নতুন রোগীকে যতটা সম্ভব, পুরান রোগীকে তার ট্রিটমেন্ট শুরু হতে অনেক দেরি হয়ে গেল, তার ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু মূল যুদ্ধটা হলো ডায়াবেটিসে যে ওনার দীর্ঘস্থায়ী জটিলতা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি খারাপ হওয়া, চোখে ছানি পড়া, রেটিনোপ্যাথি, প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে, যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যদি ঠেকাতে চাই তাহলে পুরান রোগীদের ক্ষেত্রে খুব দুরূহ হয়ে যাচ্ছে। যত আগে চিকিৎসা শুরু করব তত দীর্ঘস্থায়ী জটিলতা কমাবার রাস্তা তৈরি হবে। আবার ডায়াবেটিসের একটি ওষুধ, সবচেয়ে কমন ওষুধ, এটা সবাই জানে, রোগীরাও জানে, আপনারা তো জানেননি, যে মেটফরমিন। তো মেটফরমিন কিন্তু শুরুতে TSH কমাই দেয়, তাহলে এখানে কিন্তু প্রভাব বিস্তার করছে। যদি আমি এই রোগীটাকে মেটফরমিন না দেই তাহলে থাইরয়েডের ওষুধ থাইরক্সিন কিন্তু একটু বেশি লাগতে পারে। আবার এই রোগীটা যখন থাইরয়েডের মেটফরমিন দিয়ে থাইরয়েড ফর্মিন ঠিক হয়ে গেল, ক্রিয়েটিনিন কিন্তু ঠিক হয়ে গেছে, মানে মনে হচ্ছে কিডনি মাংস ঠিক আছে। তো একটার সাথে আরেকটা কিন্তু একটা গভীর যোগসূত্র আছে, কিন্তু সেটি খুব প্রচ্ছন্ন নয়, প্রকট নয়, প্রচ্ছন্ন। তো এই জায়গাটাতে অবশ্যই দুটোকে ব্যালেন্স করে চলাটা খুব বেশি জরুরি। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিক রাখার ক্ষেত্রে আরও বাড়তি সতর্কতা কি হতে পারে? আমরা কখন বুঝবো আমাদের জটিলতার কারণ হচ্ছে, কখন বুঝবো ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, এবং কিভাবে বুঝবো থাইরয়েড হয়েছে কিনা, থাইরয়েড সংক্রান্ত জটিলতা হয়েছে কিনা? স্যার, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান, এবং আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার শাহজাদা সেলিম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে ডায়াবেটিস রোগীর সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডায়াবেটিসকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। আসলে স্যার, গর্ভাবস্থায় কিন্তু এখন আমরা অনেক খেয়াল করছি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস অনেক মায়ের আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে তাদের দেখা যায় থাইরয়েড সংক্রান্ত জটিলতা রয়েছে। যদি গর্ভাবস্থায় একজন মা জেস্টেশনাল ডায়াবেটিসে হঠাৎ করে আক্রান্ত হয়ে যান এবং একই সাথে থাইরয়েডজনিত জটিলতা থাকে, তাহলে স্যার ওই রোগীটাকে কি বাড়তি কতটুকু সতর্কতা নেওয়া প্রয়োজন এবং কীভাবে ম্যানেজ করবে? এটা আপনি এমন একটা এরিয়া বলছেন যে এরিয়াটা হলো একজন গর্ভবতী নারীর জন্য সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। কতটা প্রয়োজন আমি গোড়া থেকে বলি। আমি অনেক সময় এভাবে বলি যে একজন মেয়ে সন্তান নেবেন, এই মাথায় আসার সাথে সাথে থাইরয়েড টেস্ট করবেন। একজন মেয়ে সন্তান নেবেন, আসার সাথে সাথে একটা ওবেসিটি বা ডায়াবেটিসের টেস্ট করবেন। কারণ বলি, যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন তাদের দ্বিতীয় প্রধান কারণ হলো থাইরয়েডের সমস্যা। যাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তাদের অন্যতম প্রধান কারণ থাইরয়েডের সমস্যা। তো এটা যেহেতু আমরা জানি, তাহলে প্রস্তুতিটা বাচ্চা নেবার আগে থেকেই শুরু করতে হবে। আবার অন্যদিকে দেখেন,
বাংলাদেশ হলো পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায় গর্ভকালীন ডায়াবেটিসের রোগী আছে আমাদের দেশে। একদম একদম। তাহলে এটা যদি আমরা পূর্ব প্রস্তুতি নেই এবং যা যা করতে হয় তা করি, তাহলে এদের অনেকেই কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে পারবো একদিকে। আরেকদিকে হলো একটু আগে যেরকম বললাম যে মানুষের দৈহিক শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি পুরোটাই কিন্তু থাইরয়েড দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে একজন মহিলা সন্তান ধারণ করেছেন, ওনার থাইরয়েডের ফাংশন কম আছে, এই অবস্থায় বাচ্চাটার বৃদ্ধি কিন্তু চরমভাবে ব্যাহত হবে। আচ্ছা, ওর দুইটা ভাবে হবে, তিনটা ভাবে হবে, এখানে দুইটা নয়। দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে, প্রথমে ব্রেন এবং স্নায়ুর বৃদ্ধি ব্যাহত হবে এবং পরে মানসিক বৃদ্ধি ব্যাহত হবে। ভয়ঙ্কর তথ্য। তাহলে বাচ্চা নেবার আগে অবশ্যই পরিপূর্ণভাবে ওনাকে থাইরয়েড ফাংশন ঠিক আছে এটি করেই বাচ্চা নিতে হবে। কিন্তু বর্তমান বাস্তব পরিস্থিতি খুবই খারাপ। আমি আমাদের হাসপাতালের একটি আমরা গবেষণা শেষ করে পাবলিশ করেছি। সেখানে দেখা গেল যারা ভাবেন থাইরয়েডের সমস্যা নেই, এইভাবে বাচ্চা নিয়েছেন, মাঝখানেও কোথাও টেস্ট করা হয়নি, এখন হাসপাতালে ভর্তি হয়েছেন সন্তান প্রসব করার জন্য, তাদেরকে আমরা পরীক্ষা করে দেখলাম যে 8.4% হাইপোথাইরয়েডিজম আছে। আচ্ছা আচ্ছা। আমরা পরবর্তী পর্যায়ে এদের বাচ্চাদের উপরে কি প্রভাব পড়ে দেখতে যাচ্ছি। তাহলে এদের বাচ্চারা কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেই। তাহলে আমাদের হাসপাতাল যেটি রাজধানীতে অবস্থিত, তাহলে একদম গ্রামগঞ্জের সেন্টারগুলোর কথা ভাবেন, উপজেলা, জেলা বা মেডিকেল কলেজগুলো কি অবস্থা। তাহলে এটি কিন্তু যদি আমরা এটাকে বাস্তবে কি করতে হবে বলি, যে কোনো পরিকল্পনা মাফিক কোনো পদক্ষেপ বাদে কেউ বাচ্চা নেবেন না। আর পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে থাইরয়েডের অবস্থা জানা, ডায়াবেটিসের অবস্থা জানা। আর বাংলাদেশ যেহেতু হাইপোথাইরয়েডিজমের জন্য পৃথিবীর অন্যতম প্রধান কান্ট্রি দেশ, আর মহিলা যেহেতু প্রধানত আক্রান্ত হয়, সুতরাং সকল দম্পতির দুজনকে টেস্ট করতে হবে, কিন্তু মহিলাকে অবশ্যই টেস্ট করতে হবে। এখানে কারো কারো থাইরয়েড ফাংশন ভালো থাকতে পারে, কিন্তু আরেকটি ঘটনা ঘটছে, থাইরয়েড অ্যান্টিবডি উপস্থিতি থাকে। এটি কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবার একটা কারণ। সুতরাং আমাকে জানতেই হবে বাচ্চা নেবেন, থাইরয়েডের ফাংশন করেন না, কাজটি কিন্তু খুব খারাপ হয়েছে। এটা এইভাবে মাথায় নিতে হবে আমাকে। মানে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টি কখনো করি না, একজন মা গর্ভবতী হবেন তার 3 মাস আগে থেকে অন্তত একজন বিশেষজ্ঞের কাছে যাওয়াটা খুব জরুরি, এবং কোন কোন টেস্টগুলো তার করতে হবে, কোন রোগগুলো তার আছে কিনা শনাক্তকরণ করা। আরেকটি হলো, এরপরে মনে করুন উনি সন্তান ধারণ করেছেন, একদম, তাহলে প্রথমে যেটি করা হয়, থাইরয়েডে যে উনি থাইরক্সিন ট্যাবলেট খাচ্ছিলেন, মানে 120 থেকে 150% করা হয়। মানে 100 মিলিগ্রাম যদি মাইক্রোগ্রাম খেয়ে থাকলে 120 বা 25 মাইক্রোগ্রাম এখন খাবেন, কারণ ওই বাচ্চা বড় হতে গেলে তার জন্য আলাদা চাহিদা তৈরি হচ্ছে। আবার মনে করুন একজন মহিলা আগে থেকে ডায়াবেটিস ছিল, তাকে কিন্তু এমনভাবে চিকিৎসা দেওয়া হয় যে এই অবস্থায় কিন্তু যদি বাচ্চা ধারণ করেন তাহলে বাচ্চার ক্ষতি হবে না, কারণ অনেকগুলো ডায়াবেটিসের ওষুধ বাচ্চার ক্ষেত্রে দেওয়া যাবে না। আবার বাচ্চা পেটে আসার পরে আগে যেমন রক্তের গ্লুকোজ খালি পেটে 6.5 বা 6 থাকলে হতো, খাবার পরে 7 থেকে 8 থাকলে হতো। গর্ভকালীন সময়তে কিন্তু 5.3-এর নিচে খালি পেটে, 6.7-এর নিচে খাবার পরে এটিই রাখতে হবে। তাহলে তখন আবার ওষুধও কিন্তু সীমিত হয়ে গেল, প্রধানত ইনসুলিন দিয়ে চিকিৎসাটা করতে হবে। তাহলে এখানে কিন্তু দেখেন যে টোটাল পরিস্থিতি কিন্তু যার থাইরয়েডের সমস্যা আছে তার সাথে যার নাই তার সাথে পার্থক্য ব্যাপক, যার ডায়াবেটিস আছে গর্ভকালীন যার নাই তাদের ক্ষেত্রে পার্থক্য ব্যাপক। এবং এই দুটি যুদ্ধ আমাদেরকে করে দিতে হয় যাতে একটা সুস্থ সবল বাচ্চা আমরা পেতে পারি। সাধারণ যে সমস্ত তরুণীরা রয়েছে, যারা আপনি বলছিলেন নারীরা একটু এগিয়ে রয়েছে থাইরয়েড সংক্রান্ত জটিলতায়, বিশেষ করে হাইপো বা হাইপারথাইরয়েডিজমে, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? আমাদেরকে জীবনযাপনে কিছুটা পরিবর্তন এসেছে। এখানে জীবনযাপনের পরিবর্তনটা একটু পরে বলি। প্রথম কাজ যেটি, আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকেও থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি অ্যান্ড পোস্টপার্টাম গাইডলাইন পাবলিশ করেছি। এই মাসেই আমাদের দ্বিতীয় পাবলিকেশন হয়ে যাবে এটা নিয়ে। আমরা সরকারকে অনুরোধ করছি যে প্রেগন্যান্সির জন্য ইউনিভার্সাল স্ক্রিনিং ফর থাইরয়েড ডিসঅর্ডার, মানে যারাই সন্তান নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই থাইরয়েডের ফাংশন টেস্ট করতেই হবে। চমৎকার ভাবনা। এটা আমরা সরকার কিন্তু নীতিগতভাবে একমত, কার্যকরী করতে যেহেতু একটু ব্যয়বহুল, হয়তো সময় লাগবে, কিন্তু নীতিগতভাবে কিন্তু একমত। তাহলে সেটি আমাদের কিন্তু না করে কোনো রাস্তা খোলা নাই। তাহলে এটিকে যদি আমরা ভাবি এবং পরবর্তীতে সকল পর্যায়ে, যেমন ধরুন যে বাচ্চারা স্কুলে যাচ্ছে মেধার বিকাশ করতে হবে, তো তাদের হাইপোথাইরয়েডিজম আছে তার মেধা কম হবে, তাহলে স্কুল কলেজগুলোতে যখন বাচ্চারা ভর্তি হবে তখন যদি একবার টেস্ট করে নেওয়া যায়, তাহলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু জেনে গেল যে আমাদের এই জন্য এই ছেলের জন্য এই প্রস্তুতি লাগবে, এই মেয়ের জন্য এই প্রস্তুতি লাগবে। যে কাঠামো আছে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানই হোক, যে কোনো চাকরি হোক, গার্মেন্টস আছে, তারা যদি
একবার করে টেস্ট করে নেন, তার লাভ হবে কি, তারা হয়তো ভাবছেন যে এই টাকাটা আমি কেন খরচ করব। ওনার জনবলে যদি থাইরয়েড ফাংশন ভালো থাকে, উৎপাদন কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু খারাপ নয়, বরং ভালো হলো। এবং প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তার কর্মীর জন্য, কর্মচারীর জন্য কিন্তু দায়িত্ববোধ থাকতেই হবে। সেখান থেকে কিন্তু দায়িত্বটা নেওয়া উচিত। একদমই, মানে এই জায়গাটাতে আপনাদের পরিকল্পনাটা খুব অসাধারণ। বাংলাদেশের রোগীদের মাত্রাকে কমিয়ে আনার জন্য খুব মানে ফলপ্রসূ একটি পদক্ষেপ নিয়েছেন, হয়তো বা খুব সীমিত সময়ের মাঝে এটি কার্যকর হবে, আমরা আশাবাদী। কিন্তু একটি বিষয় জানতে চাই যে একদম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আমরা খুব খেয়াল করি যে তারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত, এবং যেটির কারণে তারা নানা ধরনের কমপ্লিকেশন নিয়ে ভুগছে। ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এই যে এত এত জটিলতা, সেই সাথে থাইরয়েড তো রয়েছে, অনেকে আবার থাইরয়েডের সংক্রান্ত জটিলতায় আক্রান্ত। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি এত এত কমপ্লিকেশন নিয়ে জীবনটাকে উপভোগ করুক কিংবা জীবনের সংকীর্ণতা নিয়ে চলুক। অবশ্যই আপনার পরামর্শ জানতে চাইবো, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি কি পরামর্শ দেবেন যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে? এখানে যেটা হয় যে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বলি, আগে থেকে যদি আমি চাই যে আমি ডায়াবেটিসের বাইরে থাকবো, তাহলে জীবনযাপনটা কিন্তু সেভাবে করা সম্ভব। কিন্তু বাংলাদেশের এখন একটু আগে বললাম যে 61.5% ডায়াবেটিসের রোগীই ভাবছেন ডায়াবেটিস নেই। তাহলে কিভাবে উনি প্রতিরোধ করবেন? কিন্তু প্রতিরোধ করতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু একজন বয়স্ক ডায়াবেটিসের রোগী যার শারীরিক সক্ষমতা কমে গিয়েছে, মানে উনি হাঁটতে পারছেন না, যদি হাঁটা উচিত, এদের খাবার রুচি কম, বা অনেকেরই আছে যে এমনভাবে অন্যের উপর নির্ভরশীল যে সেখানে চাইলে পরিপূর্ণভাবে খাদ্য ডায়াবেটিস রোগীদের খাবার খাওয়া হতে যদি জোগাড় করা সম্ভব, সেটিও হচ্ছে না। আবার ওনার ক্ষেত্রে ওষুধও এখন অনেক বেশি লাগে, ইনসুলিনও অনেক বেশি লাগে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটি করি যে ওনার ডায়াবেটিসের কন্ট্রোল খুব ভালো হবে না, কিন্তু কন্ট্রোল না হওয়ার কারণে জটিলতাগুলো কীভাবে মিনিমাইজ করা যায়, সবচেয়ে কম রাখা যায়, সেটি রাখার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটে, অনেকেই কিন্তু অন্যের উপর নির্ভরশীল থাকেন যে ওষুধ কখন খাবেন, কতটুকু খাবেন, ইনসুলিন কীভাবে নেবেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ যে বয়স্কদের পারিবারিকভাবে সকল পরিবার এখানে সাপোর্ট দিবে, এরকম অবস্থা কিন্তু নেই। আবার এই যে সরকারি কোনো কাঠামো আছে বা কোনো বয়োজ্যেষ্ঠদের সেবা কেন্দ্র যেমন ওল্ড হোম বা এরকম কিছু আছে, সেটাও নেই। কিন্তু দিন দিন কিন্তু মানুষের গড়ায়ু বাড়তেছে, মানে বয়স্ক মানুষের বেশি সেবা দরকার হচ্ছে, এবং অধিকাংশের ডায়াবেটিস আছে, থাইরয়েড বা যদি থাকতেও পারে, কিন্তু কিডনির অবস্থা অনেকেরই খারাপ, এর সাথে অনেকেরই ক্যান্সারও কিন্তু যোগ হচ্ছে, বয়স্কদের ক্যান্সার বেশি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি ভালো খবর বলি, সরকার কিন্তু উদ্যোগ নিয়েছেন যে জেরিয়েটিক মেডিসিন নামে একটা হোলিস্টিক সাপোর্টের ক্ষেত্রে আমি সেখানে এন্ডোক্রাইন পার্টটুকু দেখি। তো এই গাইডলাইনটা তৈরি হয়ে গেলে এটি কিন্তু হাসপাতালগুলোকে এর সাথে যুক্ত করা হবে, যে বয়স্কদের জন্য আলাদা রকমের সেবা দেওয়া হবে। একদম আলোচনা শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শককে উপকৃত করবার জন্য। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, যে নারীটি থাইরয়েড সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে কিংবা গর্ভাবস্থায় অনাগত সন্তানটিকে সুস্থভাবে জীবনযাপনে বাধাগ্রস্ত হচ্ছে, সেই নারী কিংবা সেই পরিবারের প্রত্যেকটি সদস্যদের উদ্দেশ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস ধরে বলতে চাই, আসুন আমরা একটুখানি সচেতন হই। আর্লি স্টেজে যদি থাইরয়েড কিংবা ডায়াবেটিসকে শনাক্তকরণ করতে পারি, অনেক মাত্রায় বন্ধ্যাত্ব কিংবা অনেক মাত্রায় জটিলতা কিংবা গর্ভাবস্থায় এই অনাগত সন্তানটিকে সুরক্ষিত রাখতে পারবো। অবশ্যই এই জায়গাটি থেকে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পরিবারের সদস্য সচেতন হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।